What are the causes of upper GI bleed? Most common cause কি? Peptic ulcer disease, তাই তো? আর esophageal varices, esophagitis, Mallory oasis tear, হ্যাঁ, আর gastric causes, gastric varices, peptic ulcer disease বললাম, duodenitis, systemic cause কি ছিল? Hemophilia, the bleeding disorders, ঠিক আছে? আগের ক্লাসগুলো না পড়লে কিন্তু পরের স্টেপে যাওয়া খুব মুশকিল। জিআই সিস্টেমটা পড়ছিস? কোন বই থেকে পড়ছিস? পড়তে হবে, আগের ক্লাসগুলো না পড়লে। পর যদি কোনো অসুবিধা হয় বুঝতে বলিস। হ্যাঁ, কি কি পড়িয়েছিলাম আগের ক্লাসে? আপার জিআই ব্লিড পড়িয়েছি, তার আগে ক্রনিক লিভার ডিজিজ, তার আগে হাইপার বিলিরুবিনিমিয়া, 2-3টে তো ক্লাসই হয়েছে, ঠিক আছে? ওইগুলো না বুঝতে পারলে নেক্সট গুলো বুঝতে পারবি না, ঠিক আছে? আপার জিআই ব্লিড থেকে তোদের কোশ্চেন আসে, আগের দিন বলেছিলাম। ক্লিনিক্যাল অ্যাপ্রোচ দিয়ে 10 মার্কসের কোশ্চেন আসে। এরকম একটা সিনারিও তোদের দিয়ে দিল যে পেশেন্ট কমপ্লেনিং comes to emergency department with severe hematemesis in hypotensive state. How will you proceed for investigation and management of this patient? লিখতে তো হবে, পরীক্ষা তো আলটিমেটলি এখন পড় না পড় ফাইনাল ইয়ারে তো পড়তেই হবে তো, এবং পরীক্ষার সময় লিখতে হবে 10 নম্বরের কোশ্চেন এলে, ঠিক আছে? কিছু তো লিখতে হবে, সাদা খাতা তো ছেড়ে আসা যাবে না নাকি? তো তার জন্য একটু পড়তে হবে, ঠিক আছে? তো নেক্সট ফিউ ক্লাস, মানে দুটো ক্লাস নেব তোদের ভাইরাল হেপাটাইটিস। ভাইরাল হেপাটাইটিসের মধ্যে কি কি, প্রথমে বল হেপাটাইটিস কি কি জানিস তোরা? কিটা, কতগুলো টাইপের হেপাটাইটিস হতে পারে মাইক্রোবায়োলজিতে পড়েছিস সেকেন্ড ইয়ারে? একটা ইনফেক্টিভ, দ্যাট ইজ ভাইরাল হেপাটাইটিস, আর অটো ইমিউন হেপাটাইটিস হতে পারে, তাই তো? আর কি হতে পারে? সিরোসিস, সিরোসিসের কথা এখানে যাচ্ছি না, আমি হেপাটাইটিস বলছি। একটা বললাম ইনফেকশিয়াস, দ্যাট ইজ ভাইরাল হেপাটাইটিস, অ্যানাদার ইজ অটো ইমিউন হেপাটাইটিস, ঠিক আছে? আরেকটা কি হতে পারে? ড্রাগ ইনডিউসড হতে পারে। অ্যালকোহলিক হেপাটাইটিস, তুই যেটা বলছিস সিরোসিস, নট সিরোসিস, ইটস অ্যালকোহলিক হেপাটাইটিস, ঠিক আছে? হেপাটাইটিস হওয়ার পর সিরোসিস হবে, সো অ্যালকোহলিক হেপাটাইটিস। আর একটা কি হতে পারে? টক্সিক হেপাটাইটিস, দ্যাট ক্যান বি এনি কাইন্ড অফ টক্সিন হতে পারে অর সাম ড্রাগস, ঠিক আছে? ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি বলে একটা টপিক আছে, ছোট টপিক, সেটাও কিন্তু তোদের শর্ট নোট আসে, ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি, নেক্সট ক্লাসে পড়ো, ঠিক আছে? সো দিস আর দ্য টাইপ অফ হেপাটাইটিস, ঠিক আছে? অ্যামং দেম ভাইরাল হেপাটাইটিস, হোয়াট আর দ্য টাইপস অফ ভাইরাল হেপাটাইটিস? কি কি ভাইরাল হেপাটাইটিস আমরা জানি? A, B, C, D সবগুলো আছে, তাই তো? ই, তার মধ্যে কোনগুলো অ্যাকিউট হেপাটাইটিস হয় কোনগুলোর জন্য, আর কোনগুলোর জন্য ক্রনিক হেপাটাইটিস? মেনলি A and E মেনলি হচ্ছে তোর অ্যাকিউট হেপাটাইটিস, এগুলো ক্রনিক করে না, তাই তো? ক্রনিক হেপাটাইটিস হয় না। আর B and C মেনলি হচ্ছে ক্রনিক হেপাটাইটিস, বাট অ্যাকিউট ক্যান বি মানে হতে পারে, অ্যাকিউট হতে পারে, বাট মেনলি হচ্ছে ক্রনিক হেপাটাইটিস, ঠিক আছে? আর হেপাটাইটিস ভাইরাস যেগুলো আছে তাদের মধ্যে সবগুলোই হচ্ছে আরএনএ ভাইরাস, এক্সেপ্ট হেপাটাইটিস বি, দ্যাট ইজ ডিএনএ ভাইরাস, তাই তো? তো পড়েছিস তোরা মাইক্রোবায়োলজিতে। এখানে আমাদের যতটুকু লাগবে, প্যাথোজেনেসিস পার্টটা খুব একটা যাব না, আমাদের কি কি লাগে এখানে, কিরকম কোশ্চেন আসে হেপাটাইটিস বি, কোনো ক্লিনিক্যাল সিনারিও দিয়েও আসতে পারে, যে এরকম একটা পেশেন্ট 30-year-old ফিমেল পেশেন্ট কামস টু ইউ ইন ওপিডি উইথ লং স্ট্যান্ডিং অ্যানোরেক্সিয়া, vague pain in abdomen and weight loss হতে পারে, fatigue, weight loss এগুলো নিয়ে এসছে, and you have seen that viral marker, that is HBsAg positive. How will you proceed for investigation and management of this patient? ঠিক আছে? এটা কিন্তু 10 নম্বরের কোশ্চেন এরকম আসবে, সেটা লিখতে হবে। So today's topic is about hepatitis B. আজকে hepatitis B টা পড়াবো, নেক্সট ক্লাসে hepatitis C and AE পার্টটা কভার করব, ঠিক আছে? তো hepatitis B is a DNA virus. Hepatitis B caused by DNA virus, that is hepatitis B virus.
it is a major public health concern because it causes cirrhosis and hepatocellular carcinoma. It has been found that around 80% of the hepatocellular carcinoma is due to hepatitis B virus. ঠিক আছে, তো যেগুলো ক্রনিক হেপাটাইটিস করে লাইক হেপাটাইটিস বি অ্যান্ড সি, সেগুলো কি হয়, প্রথমে অ্যাকিউট হেপাটাইটিস ভাইরাল হেপাটাইটিস হয়, তারপরে সিরোসিস হয়, দেন সিরোসিস ক্যান কনভার্ট টু হেপাটোসেলুলার কার্সিনোমা অ্যাজ এ কমপ্লিকেশন। ঠিক আছে, তো এখানে দেখা গেছে যে অ্যারাউন্ড 80% অফ হেপাটাইটিস বি পেশেন্ট ক্যান হ্যাভ হেপাটোসেলুলার কার্সিনোমা। ঠিক আছে, নেক্সট, এটা তোর মাইক্রোবায়োলজিতে পড়েছিস, হেপাটাইটিস বি ইজ এ মেম্বার অফ হেপাটনাভিরিডি ফ্যামিলি। কি বলা হয় এটাকে? ডেন পার্টিকেল বলা হয়, হোল ভিরিয়নটাকে বলা হয় ডেন পার্টিকেল। কিরকম এদের স্ট্রাকচারটা কিরকম হয়? একটা তোর আউটার একটা এনভেলপ থাকে আর একটা নিউক্লিও ক্যাপসিড কোর থাকে ইকোসাহেড্রাল, যেটা এটাকে আমরা কোর বলি, ইকোসাহেড্রাল কোর, আর বাইরেরটা হচ্ছে তোর এনভেলপ। ঠিক আছে, এই কোরের মাঝে কি থাকে? ডিএনএ থাকে, যেহেতু এটা ডিএনএ ভাইরাস, ডাবল স্ট্যান্ডার্ড পার্সিয়ালি, দিস ইজ পার্সিয়ালি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস। অ্যান্ড আর কি থাকে? ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ থাকবে। ঠিক আছে, এইখানে যে এনভেলপটা আছে, এনভেলপের বাইরে দেখ কিছু কিছু অ্যান্টিজেন্স থাকে। ঠিক আছে, সেগুলোকে কি বলি আমরা? বাইরে যেটা থাকে সারফেস অ্যান্টিজেন, দ্যাট ইজ এইচবিএস এজি। ঠিক আছে, আর নেক্সট ইমেজটা দেখ, বুঝতে পারবে। আর এখানে যেটা আছে তোর কোর অ্যান্টিজেন বলা হয় আমাদের, এটা এইচবিসিএজি, রেড কালারটা। ঠিক আছে, দিস ইজ কোর অ্যান্টিজেন। ভেতরে যেটা আছে দ্যাট ইজ ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, অ্যান্ড দিস ইয়েলোইশ পার্ট ইজ ডিএনএ পলিমারেজ। ঠিক আছে, আর একটা অ্যানাদার টাইপ অফ অ্যান্টিজেন ইজ দেয়ার, দ্যাট ইজ কল্ড ই অ্যান্টিজেন। ঠিক আছে, এটা এখানে তোর এনভেলপের ভেতরে এই জায়গাটায় থাকে ই অ্যান্টিজেন। সো বেসিক্যালি অ্যান্টিজেনগুলো তোদের জানতে হবে ফর ইনভেস্টিগেশন পারপাস। যখন আমরা সেরোলজিক্যাল মার্কার্সগুলো দেখবো তখন কিন্তু ওই তোর মার্কারগুলো দেখেই বুঝতে হবে যে দ্যাট ইজ অ্যাকিউট ইনফেকশন আর ক্রনিক ইনফেকশন নাকি ক্যারিয়ার, সেগুলো এই মার্কারগুলো দেখে বুঝতে হবে। ঠিক আছে, সো বেসিক্যালি দেয়ার আর 4 টাইপস অফ অ্যান্টিজেন, দ্যাট ইজ হেপাটাইটিস, সরি 3 টাইপস অফ অ্যান্টিজেন: সারফেস অ্যান্টিজেন এইচবিএসএজি, কোর অ্যান্টিজেন দ্যাট ইজ এইচবিসিএজি, অ্যান্ড ই অ্যান্টিজেন দ্যাট ইজ এইচবিইএজি। ঠিক আছে, এগুলোর মধ্যে যেটা তোর কোর অ্যান্টিজেন রয়েছে এইচবিসিএজি, এটা কিন্তু আমরা ব্লাডে পাই না। ঠিক আছে, কি পাবো তাহলে? অ্যান্টিজেনটা পাবো না, তার এগেনস্টে যে অ্যান্টিবডিটা প্রডিউস হবে সেই অ্যান্টিবডিটা আমরা ব্লাডে পাবো, দ্যাট ইজ অ্যান্টি এইচবিসি। ঠিক আছে, আদার্স যেগুলো রয়েছে সারফেস অ্যান্টিজেন, দ্যাট ইজ হেপাটাইটিস এইচবিএসএজি অ্যান্ড এইচবিইএজি, and their antibody, respective antibody we can found in blood, মানে HBsAg টাও পাবো, অ্যান্টি HBs টাও পাবো, and HBeAg টাও পাবো, অ্যান্টি HBe টাও পাবো ব্লাডে। ঠিক আছে, শুধুমাত্র এখানে যে তোর কোর অ্যান্টিজেনটা আছে, অ্যান্টিজেনটা ব্লাডে পাবো না, কিন্তু এর এগেনস্টে যেটা অ্যান্টিবডি প্রডিউস হবে সেই অ্যান্টিবডিটা আমরা পাবো। এইটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে, সো ট্রান্সমিশন কি করে হয়? প্যারেন্টাল ট্রান্সমিশন হতে পারে, ভার্টিক্যাল ট্রান্সমিশন, সেক্সুয়াল ট্রান্সমিশন, অ্যান্ড ব্রেস্ট ফিডিং দেখা গেছে খুব একটা মেজর মোড অফ ট্রান্সমিশন নয়। মেন হচ্ছে তোর পারকিউটেনিয়াস ট্রান্সমিশন দেখা গেছে যে ইট ইজ 50 to 100 টাইমস মোর ইনফেকশিয়াস দ্যান সেরোপজিটিভ পেশেন্ট, দ্যাট ইজ এইচআইভি পেশেন্ট। ঠিক আছে, অ্যান্ড উইদাউট ইন্টারভেনশন যেগুলো পেরিন্যাটাল বা মাদার এমটিসিটি বলা হয়, মাদার টু চাইল্ড ট্রান্সমিশন অর ভার্টিক্যাল ট্রান্সমিশন, এখানে দেখা গেছে যদি মায়ের HBsAg পজিটিভ থাকে, দ্যাট ইজ 20% রিস্ক অফ হ্যাভিং HBsAg পজিটিভ উইথ নিউ বর্ন বেবি। ঠিক আছে, আর যদি মায়ের HBe অ্যান্টিজেনটা পজিটিভ থাকে, ইন দ্যাট কেস দ্যার ইজ চান্স অফ 90% চান্স অফ ট্রান্সমিশন অফ দিস হেপাটাইটিস বি ভাইরাস ফ্রম মাদার টু চাইল্ড। ঠিক আছে, সো দিজ আর মোড অফ transmission of hepatitis B virus. It has been found that these are the body fluids like blood, serum and wound exudate has very high concentration of hepatitis B virus, and on the other hand semen, vaginal fluid, saliva has moderate concentration, urine, feces, sweat, tears and breast milk has
low concentration, ঠিক আছে? So these are the body fluid according to concentration of hepatitis B virus, ঠিক আছে? Now coming to clinical presentation, কিভাবে প্রেজেন্ট করতে পারে যেটা তোদের বললাম, ইট ক্যান প্রেজেন্ট উইথ অ্যাকিউট অর ক্রনিক। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হতে পারে অর ক্রনিক ভাইরাল হেপাটাইটিস হতে পারে, ঠিক আছে? অনেক সময় কি হয় তোর অ্যাকিউট থেকে ক্রনিক হতে পারে, বা উইদাউট এনি অ্যাকিউট ফেজ পেশেন্ট ক্যান প্রেজেন্ট উইথ ক্রনিক হেপাটাইটিস, ঠিক আছে? অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হলে কি হবে, এই পেছনে কথা বলিস না। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হলে কি হবে, কতগুলো ফেজ আছে, ঠিক আছে? ফার্স্ট ইজ অ্যাসিম্পটোম্যাটিক ফেজ, ফেজ 1। কি হয় এখানে, আমরা ভাইরাল মার্কারগুলো ব্লাডে পাবো কিন্তু পেশেন্টের কোনো সিমটমস থাকবে না, ঠিক আছে? নেক্সট ইজ প্রোডার্মাল ফেজ। প্রোডার্মাল ফেজ মানে পেশেন্ট কামস উইথ সাম ভেগ আপার অ্যাবডোমিনাল পেন, নজিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া এগুলো নিয়ে আসবে কিন্তু পেশেন্টের কোনো ইকটেরাস থাকবে না এবং আমরা ব্লাডে সেরোলজিক্যাল মার্কারগুলো পাবো। দ্যাট ইজ কল্ড প্রোডার্মাল ফেজ। ওকে, আফটার সাবসাইডেন্স অফ দিস প্রোডার্মাল ফেজ, মানে প্রোডার্মাল ফেজটা যখন সাবসাইড করে যাবে তারপরে কি হবে, পেশেন্টের জন্ডিস হবে, দ্যাট ইজ কল্ড ইকটেরিক ফেজ, ঠিক আছে? ফিভার, পেন, অ্যাবডোমেন, ফ্যাটিক এগুলো সব সাবসাইড করে গেল, তারপর কি হবে, পেশেন্ট জন্ডিস নিয়ে প্রেজেন্ট করবে, দ্যাট ইজ কল্ড ইকটেরিক ফেজ। অ্যান্ড আফটার দ্যাট দেয়ার ইজ অ্যানাদার ফেজ কল্ড কনভালেসেন্ট ফেজ অর রিকভারি ফেজ। রিকভারি ফেজে কি হবে, পেশেন্টের সবগুলোই সাবসাইড করে যাবে, লাইক ফিভার, পেন, অ্যাবডোমেন, জন্ডিস এগুলো কিছুই থাকবে না, বাট পেশেন্টের আমরা মাইল্ড হেপাটোমেগালি পেতে পারি এবং সেরোলজিক্যাল মার্কার উইল বি রেডিউসড, ঠিক আছে? পেশেন্টের কোনো সিমটমস থাকবে না, দ্যাট ইজ কল্ড রিকভারি ফেজ। বোঝা গেল? অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস অ্যান্ড দিস অল ফেজেস আর অ্যাপ্লাইড টু এনি কাইন্ড অফ অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। মানে এটা এরকমই নয় যে এই যে ফেজগুলো আমি বললাম শুধু হেপাটাইটিস বির জন্য, এটা সমস্ত রকম অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? ফেজ 1 দ্যাট ইজ অ্যাসিম্পটোম্যাটিক ফেজ, ফেজ 2 দ্যাট ইজ প্রোডার্মাল ফেজ, ফেজ 3 ইজ ইকটেরিক ফেজ দ্যাট ইজ জন্ডিস, অ্যান্ড ফেজ 4 ইজ কনভালেসেন্ট অর রিকভারি ফেজ, ঠিক আছে? এগুলো হচ্ছে তোর অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের ক্লিনিক্যাল ফিচার্স, ঠিক আছে? এবার অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসে কি পাবো আমরা, সেরোলজিক্যাল মার্কার বল, ব্লাডে আমরা যদি টেস্ট করি কি পাবো, যেটা বললাম তোদের, ফেজ 1 ভাইরাল রেপ্লিকেশন ফেজ, এখানে অ্যাসিম্পটোম্যাটিক, ফেজ 2 ইজ প্রোডার্মাল ফেজ, ফেজ 3 ইজ ইকটেরিক ফেজ অ্যান্ড কনভালেসেন্ট ফেজ, ঠিক আছে? বেশ, কমপ্লিকেশন কি হয়, অনেক সময় অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস রেয়ারলি কমপ্লিকেশন কিছু পায়, জেনারেলি এটা নিজে থেকেই সাবসাইড করে যায়, ঠিক আছে? কোনো অ্যান্টিভাইরালের প্রয়োজন হয় না, যদি না পেশেন্টের কোনো সিভিয়ার ফালমিনেন্ট হেপাটাইটিস হয়, তাহলে জেনারেলি কোনো ট্রিটমেন্ট লাগে না, ইট সাবসাইডস বাই ইটস ওন, ঠিক আছে? সেরোলজিক্যাল মার্কার্সগুলো পরে দেখাচ্ছি তোদের। আর কিছু কিছু এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন হয়, সেগুলো হচ্ছে আর্থ্রালজিয়া অর আর্থ্রাইটিস, এইচএসপি জেনারেলাইজড ভাস্কুলাইটিস, গ্লোমেরুলোনেফ্রাইটিস, প্লুরাল এফিউশন অর পেরিকার্ডাইটিস। এগুলো হচ্ছে তোর এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন অফ ভাইরাল হেপাটাইটিস বি, ঠিক আছে? এগুলো হতে পারে অ্যাপার্ট ফ্রম যে তোর ফেজগুলো বললাম, হেপাটিক ফেজগুলো, ঠিক আছে? বেশ, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের তোদের গ্রাফটা দেখিয়ে দিই, তাহলে আগে বুঝতে পারবি ভালো। সি, দিস ইজ অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। আমরা সেরোলজিক্যাল মার্কারস গুলো কিরকম পাবো, কি হবে এখানে, এখানে দেখ, দিস ইজ পিঙ্ক কালার যেটা আছে এখানে, দিস ইজ HBsAg, ঠিক আছে? কোনো একটা পেশেন্ট ইনফেক্টেড হলো, তার মোটামুটি 6 উইকস পরে আমরা একটা সেরোলজিক্যাল মার্কার যেটা আছে HBsAg টা রাইজ করতে শুরু করব। If it is acute viral hepatitis, it will come down, ঠিক আছে? Around 24 to 28 weeks এটা কি হবে, এটা মার্কারটা মানে আনডিটেক্টেবল হয়ে যাবে, ঠিক আছে? তারপর কি হবে, there is appearance of another antibody against HBsAg, that is anti-HBs। এই ব্লু যেটা দেখছিস এটা হচ্ছে anti-HBs, ঠিক আছে? মানে HBsAg টা রাইজ করলো, ফল হয়ে গেল, তারপর কিছুটা গ্যাপ দিয়ে একটা অ্যান্টি-HBs যেটা অ্যান্টিবডি আছে সেটা রাইজ করে, ঠিক আছে? অ্যানাদার ইজ যেটা গ্রিনটা যেটা দেখছিস, গ্রিন অ্যান্ড এখানে যেটা তোর অরেঞ্জ আছে, এটা হচ্ছে তোর অ্যান্টি-HBc, ঠিক আছে? অ্যান্ড এই অরেঞ্জটা হচ্ছে অ্যান্টি-IgM অ্যান্টি-HBc। অ্যান্টি-HBc দুটো পার্ট, আমরা টোটাল দেখি আর IgM দেখি। IgM মানে অ্যাকিউট, সবাই জানিস তোরা,
আর টোটাল মানে ওর মধ্যে আইজিজি আছে, দ্যাট ইজ ক্রনিক। ঠিক আছে, তো এটা যদি অ্যাকিউট হয় তাহলে এই অরেঞ্জিস পার্টটা দেখ, এখানে আইজিএম অ্যান্টি এইচবিসিটা সাবসাইড করে যাবে আফটার 28 to 32 উইকস। ঠিক আছে, বাট দিস উইল পারসিস্ট। যেটা তোর অরেঞ্জ কালার আছে এটা কি টোটাল, সরি গ্রিন কালারটা টোটাল হচ্ছে, টোটাল অ্যান্টি এইচবিসি উইল পারসিস্ট। মানে বেসিক্যালি অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস যদি হয় তাহলে HbS-Ag টা রাইজ করবে আফটার 6 উইকস অ্যান্ড আফটার 3 মান্থস ইট উইল সাবসাইড অ্যান্ড দেয়ার উইল বি এলিভেশন অফ অ্যান্টি এইচবিএস আফটার সার্টেন পিরিয়ড। এই পিরিয়ডটা কি বলে, HbS-Ag ফল করে গেল, তার সার্টেন পিরিয়ডের পরে একটা অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি ডেভেলপ করছে, পিরিয়ডটাকে আমরা কি বলি, উইন্ডো পিরিয়ড। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড উইন্ডো পিরিয়ড অফ ভাইরাল হেপাটাইটিস। ঠিক আছে, আর কি হবে, আইজিএম অ্যান্টি এইচবিসিটা সাবসাইড করে যাবে, বাট আইজিজি অর টোটালটা পারসিস্ট করবে। দিজ আর দ্য সেরোলজিক্যাল মার্কার্স অফ অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস বি। ঠিক আছে, যেটা বললাম তো ক্লিনিক্যাল ফিচার্স, সেরোলজিক্যাল মার্কার্স, কমপ্লিকেশনস, ট্রিটমেন্ট কি করব, অ্যাকিউট যদি হয় সেটা অনেক সময় নিজে থেকে সাবসাইড করে যায়, যদি না খুব সিভিয়ার পার্মানেন্ট হেপাটাইটিস হয় সেক্ষেত্রে আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ দেব। ঠিক আছে, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস বি ক্লিয়ার তো, আর কোনো কনফিউশন নেই। বেশ, নেক্সট কামিং টু ক্রনিক ভাইরাল হেপাটাইটিস বি। এখানে ক্রনিক ভাইরাল হেপাটাইটিস বিটাকে আমরা কতগুলো ফেজে ভাগ করি, দ্যাট ইজ ইমিউন টলারেন্ট ফেজ, ইমিউন ক্লিয়ারেন্স ফেজ, ইনঅ্যাক্টিভ ফেজ, HBE নেগেটিভ হেপাটাইটিস অ্যান্ড HbS-Ag নেগেটিভ ফেজ। ঠিক আছে, কতগুলো ফেজ আছে, এটা কিভাবে আমরা ভাগ করি, জাস্ট তোদের লেখা দরকার নেই, তোদের যদি স্লাইডগুলো লাগে এখান থেকে নিয়ে নিতে পারিস, বোঝ, এটা আগে শুনে নে। দেখ, ইমিউন টলারেন্ট ফেজে কি হবে, HbS-Ag উইল বি পজিটিভ, HB অ্যান্টিজেন উইল বি পজিটিভ অ্যান্ড হেপাটাইটিস বি HBV DNA যেটা আছে সেটা বেশি থাকবে, ALT উইল বি নর্মাল। ALT মানে অ্যালানিন ট্রান্সামাইনেজ। ঠিক আছে, ALT উইল বি নর্মাল। ইন ইমিউন ক্লিয়ারেন্স ফেজ এগুলো সবগুলোই থাকবে, HbS-Ag HbE-Ag থাকবে, বাট ALT উইল বি নর্মাল, বাট HBV DNA উইল বি অন লোয়ার সাইড। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ইমিউন টলারেন্ট ফেজ। যদি ইনঅ্যাক্টিভ ফেজ হয় তাহলে কি হবে, HbE অ্যান্টিজেনটা থাকবে না, আর যদি HbE নেগেটিভ হয় সেখানেও HbE অ্যান্টিজেনটা থাকবে না, বাট এখানে তোর HBV DNA অ্যান্ড ALT উইল বি নর্মাল। ঠিক আছে, এটা সেরোলজিক্যাল মার্কার নয়, এটা হচ্ছে তোর ফেজ, কোন ফেজে আছে তার উপর ডিপেন্ড করে কিছু ভাগ করা হয়, দ্যাট ইজ ইমিউন টলারেন্ট ফেজ, ইমিউন ক্লিয়ারেন্স ফেজ। তোদের যদি এইগুলো নাও লিখতে পারিস কোনো অসুবিধা নেই, তোরা শুধু এই ফেজগুলোর নামগুলো বলে দিতে পারিস। ঠিক আছে, মানে এইটুকু বুঝতে হবে যে তোর ইমিউন টলারেন্ট মানে ইমিউন টলারেন্ট ফেজে HBV DNA-টা বেশি থাকবে অ্যান্ড ক্লিয়ারেন্স ফেজে HBV DNA উইল বি লো। ঠিক আছে, নেক্সট সেরোলজিক্যাল মার্কার্স দেখ, যেটা বললাম HbS-Ag এটা হচ্ছে রাইজ করবে, কোনো একটা পেশেন্ট ইনফেক্ট হলো হেপাটাইটিস বি ভাইরাস থেকে, তার আফটার 6 উইকস HbS-Ag-টা রাইজ করবে, আর যদি অ্যাকিউট হয় 3 মান্থস পরে সাবসাইড করে যাবে, আর যদি ক্রনিক হয় ইট উইল পারসিস্ট ফর লাইফ লং। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোর অ্যান্টি HbC, যেটা বললাম অ্যান্টি HbC মানে এর অ্যান্টিজেনটা ব্লাডে পাবো না, কিন্তু অ্যান্টিবডিটা পাবো। এটা যদি IgM হয় তাহলে আমাদের কি বুঝতে হবে, যে কোনো রিসেন্ট অর অ্যাকিউট ইনফেকশন হয়েছে, আর যদি টোটাল বা IgG-টা রেজড হয় তাহলে ক্রনিক ইনফেকশন হয়েছে। ঠিক আছে, এখানে এটাই বলেছে যে ফর ডিস্টিংগুইশ বিটুইন অ্যাকিউট অ্যান্ড রিসেন্ট ইনফেকশন অ্যান্ড ক্রনিক ইনফেকশন, যদি IgM হয় তাহলে অ্যাকিউট, IgG হলে ক্রনিক। ঠিক আছে, HbE-Ag what it signifies, HbE means হচ্ছে তোর এখানে অ্যাক্টিভ রেপ্লিকেশন ইজ গোয়িং অন ইন দ্য বডি। ঠিক আছে, মানে হাই ইনফেক্টিভিটি, যদি কোনো একটা ব্লাডে কোনো পেশেন্টের HbE অ্যান্টিজেনটা পাস, দ্যাট মিনস ইট হ্যাজ পেশেন্ট রেপ্লিকেশন ইজ গোয়িং অন ইন দ্য বডি। ঠিক আছে, মানে HbE-Ag ডিনোটস হাই ইনফেক্টিভিটি অফ দিস পেশেন্ট। ঠিক আছে, অ্যান্টি মানে HbE যেটা হাই ইনফেক্টিভিটি ছিল তার এগেনস্টে একটা অ্যান্টিবডি ডেভেলপ করেছে, মানে HbE এগেনস্টে অ্যান্টিবডি ডেভেলপ করেছে, মানে কি সেখানে তোর আগের যে তোর অ্যাক্টিভ রেপ্লিকেশন ছিল দ্যাট হ্যাজ সাবসাইডেড। ঠিক আছে, আর অ্যান্টি HbS কখন আমরা পাবো, যেটা বললাম যদি ক্রনিক হেপাটাইটিস বি হয় HbS-Ag-টা লাইফ লং পারসিস্ট করবে, তার মানে কি অ্যান্টি HbS কখনোই ডেভেলপ করবে না, তাই তো। কিন্তু যে পেশেন্টের আমাদের অনেক সময় যারা ইমিউনাইজেশন করা হয়, ঠিক আছে, যারা ভ্যাকসিন নিয়েছিস তাদের, মানে নট ইন দ্য চাইল্ডহুড ভ্যাকসিনের কথা আমি বলছি না,
পরে যখন আমাদের কি ডোজ আছে, সবাই তোরা ভ্যাকসিন নিয়েছিস হেপাটাইটিস বি ভ্যাকসিন, ছোটবেলার কথা বলছি না, এখন কিন্তু আবার বুস্টার ডোজ নিতে হবে, ঠিক আছে, বিফোর গোয়িং টু ইন্টার্নশিপ, মানে ওয়ার্ডে যখন তোরা কাজ করবি সবাই কিন্তু ইট ইজ ম্যান্ডেটরি ফর অল টু হ্যাভ এ হেপাটাইটিস বি ভ্যাকসিন। কি ডোজ আছে 016, আমি পরে বলছি এগুলো। সেটার জন্য যাদের ভ্যাকসিনেশন নেওয়া আছে তাদের ক্ষেত্রে কি হবে, অ্যান্টি এইচবিএস। সাপোজ আমার যদি হেপাটাইটিস বি ভ্যাকসিন নেওয়া থাকে, আমি যদি একটা ব্লাড টেস্ট করি অ্যান্টি এইচবিএস উইল বি পজিটিভ। সেখানে আমরা টাইটারটা দেখি, মানে কি অ্যান্টি এইচবিএস টাইটার যত বেশি থাকবে তার মানে কি প্রোটেক্টিভ তত ভালো, তাই তো? তো দেখা গেছে যদি এটা 10-এর 10 থেকে 12 বেশি হয়, দ্যাট ইজ প্রোটেক্টিভ এগেনস্ট এনি কাইন্ড অফ হেপাটাইটিস বি ইনফেকশন। ঠিক আছে, বুঝতে পেরেছিস মার্কারগুলো? এইচবিভি ডিএনএ টেস্টিং যেটা আমরা কোয়ান্টিটেটিভ অ্যাসে করি, ঠিক আছে, এইচবিভি ডিএনএ মানে ইট ইন্ডিকেটস রেপ্লিকেশন, কতটা রেপ্লিকেশন হচ্ছে ভাইরাস সেটা ডিনোট করে। তো সেখানে আমরা ব্লাডের এটা আমরা টেস্ট করি, কোয়ান্টিটেটিভ এসে একটা তোকে মার্ক দিয়ে দেবে, ভ্যালু দিয়ে দেবে, সেই ভ্যালু অনুযায়ী আমাদের ট্রিটমেন্টটা ডিপেন্ড করে, ঠিক আছে, এইটুকু মনে রাখ, তারপরে বলছি। লিভার বায়োপসি অনেক সময় আমাদের রিকোয়ারমেন্ট হয় কি পেশেন্টের সিরোসিস স্টেজে আছে কি নেই সেটা দেখার জন্য আমরা লিভার বায়োপসি অনেক সময় করি। কিছু নন ইনভেসিভ মার্কারস রয়েছে টু সি দা লিভার কন্ডিশন। মার্কারগুলো বুঝতে পারলি তো? এবার এখানে দেখ, যদি কোনো পেশেন্টের এইচবিএসএজি পজিটিভ, মানে কি হেপাটাইটিস বি আছে প্রেজেন্ট, নাও এখানে দেখা যাচ্ছে, দেখ এটা দেখতে পাচ্ছিস পেছন থেকে দেখা যাচ্ছে, বেশ, অ্যান্টি এইচবিসি আইজিএম অ্যান্টি এইচবিসি পজিটিভ, ঠিক আছে, তার মানে কি এটা একটা রিসেন্ট অ্যাকিউট ইনফেকশন, আইজিএম মানে অ্যাকিউট, তার সাথে দেখা যাচ্ছে তোর এইচবিই অ্যান্টিজেন ইজ পজিটিভ, মানে কি এইচবিএসএজি পজিটিভ মানে ক্রনিক মানে হেপাটাইটিস বি আছে, আইজিএম মানে অ্যাকিউট, দ্যাট ইজ অ্যাকিউট হেপাটাইটিস বি, অ্যান্ড এইচবিই পজিটিভ মিন্স হাই ইনফেক্টিভিটি, ঠিক আছে, এটার মানে হচ্ছে তোর অ্যাকিউট হেপাটাইটিস বি উইথ হাই ইনফেক্টিভিটি। নেক্সটটা দেখ, এইচবিএসএজি পজিটিভ, অ্যান্টি এইচবিসি আইজিজি পজিটিভ, এইচবিই অ্যান্টিজেন পজিটিভ, মানে কি আইজিজি মানে ক্রনিক, ঠিক আছে, ক্রনিক হেপাটাইটিস বি উইথ এইচবিই এখানে পজিটিভ আছে মানে হাই ইনফেক্টিভিটি, ঠিক আছে। এইগুলো তোদের এই জন্যই বলছি মানে ইম্পর্টেন্ট ফর মানে পরীক্ষায় লেখার জন্য নয়, এখান থেকে অনেক রকম এমসিকিউ কোশ্চেন আসে তোদের, এরকম সিনারিও দিয়ে দেবে, এইচবিএস ইজ পজিটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, সো চারটে অপশন দিল, এটা কি হতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখ, এইচবিএসএজি পজিটিভ, অ্যান্টি এইচবিসি আইজিজি পজিটিভ, বাট এখানে এইচবিই নেগেটিভ, এইচবিই নেগেটিভ অ্যান্টি এইচবিই পজিটিভ, মানে কি এখানে হচ্ছে তোর একটা আগে থেকে একটা ল্যাটেন্ট কোনো ইনফেকশন হয়েছিল বা একটা লো ইনফেক্টিভিটি আমরা বলতে পারি, ঠিক আছে, ক্রনিক হেপাটাইটিস বি উইথ লো ইনফেক্টিভিটি। লো ইনফেক্টিভিটি কেন বলছি, ইটা নেগেটিভ, ই অ্যান্টিজেন নেগেটিভ, তার এগেইনস্টে অ্যান্টিবডি ডেভেলপ করে গেছে, তার মানে লো ইনফেক্টিভিটি ক্রনিক হেপাটাইটিস বি, ঠিক আছে। নেক্সট এটা দেখ, এখানে এইচবিএস এজিটা নেগেটিভ আছে, অ্যান্টি এইচবিসি আইজিএম পজিটিভ, এইচবিই অ্যান্টিজেন পজিটিভ অর নেগেটিভ প্লাস মাইনাস, ঠিক আছে, তাহলে এটা কি হতে পারে, এইচবিএস এজি নেগেটিভ, এখানে তোর অ্যান্টি এইচবিএস ইজ অলসো নেগেটিভ, শুধুমাত্র তোর অ্যান্টি এইচবিসি আইজিএম আছে। যে কন্ডিশনটা তোদের বলছিলাম যে এইচবিএস অ্যান্টিজেনটা সাবসাইড করে গেছে, তার কিছু পিরিয়ডসের পরে অ্যান্টি এইচবিএস ডেভেলপ করছে, সেই উইন্ডো পিরিয়ডে আমরা কি কিছুই পাবো না, এইচবিএস অ্যান্টিজেনও পাবো না, অ্যান্টি এইচবিএসও পাবো না, সেখানে কি পাবো, শুধুমাত্র আইজিএম অ্যান্টি এইচবিসিটা পাবো, দ্যাট ইজ কল্ড উইন্ডো পিরিয়ড, মানে এখানে পেশেন্টটা উইন্ডো পিরিয়ডে আছে, বুঝতে পেরেছিস তো? কোনো একটা পেশেন্টের আমরা এইচবিএসএজি প্রথমে ভাইরাল মানে ক্রনিক হেপাটাইটিস বি ডিটেক্ট করার জন্য ফার্স্ট মার্কার হচ্ছে এইচবিএসএজি, মানে এটা পজিটিভ, মানে আমরা ধরে নিতে পারি যে পেশেন্টের ভাইরাল হেপাটাইটিস হয়েছে, সেখানে আমি দেখলাম যে এইচবিএসএজি নেগেটিভ, তাহলে কি পেশেন্টটাকে ছেড়ে দেবো বাড়ি চলে যান আপনার কিছু নেই, সেখানে আমরা দেখতে পারি যদি পেশেন্টের আমাদের স্ট্রং ক্লিনিক্যাল সাসপিশন থাকে, তাহলে সেখানে আমরা আইজিএম অ্যান্টি এইচবিসি করে দেখতে পারি যে পেশেন্ট উইন্ডো পিরিয়ডে আছে কিনা, যদি এটা পজিটিভ থাকে মোস্ট লাইকলি পেশেন্ট ইজ ইন উইন্ডো পিরিয়ড, ঠিক আছে। নেক্সট এটা দেখ, এইচবিএসএজি নেগেটিভ বাট অ্যান্টি এইচবিসি আইজিজি পজিটিভ অ্যান্ড অ্যান্টি এইচবিই পজিটিভ, মানে এখানে ইনফেক্টিভিটি নেই, সাবসাইড করে গেছে, কিন্তু আইজিজি অ্যান্টি এইচবিসি পজিটিভ, এটা হতে পারে কি আগে একটা রিমোট পাস্টে একটা ইনফেকশন হয়েছিল অথবা একটা ক্যারিয়ার, হেপাটাইটিস বি ক্যারিয়ার, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোর শুধুমাত্র যদি অ্যান্টি এইচবিএস পজিটিভ হয় যেটা বললাম,
ইমিউনাইজেশন, পাস্ট ইমিউনাইজেশন যদি থাকে কোনো কিছু মার্কারই পাবি না, বাট অ্যান্টি এইচবিএস উইল বি পজিটিভ। ঠিক আছে, এটা তোদের একটু প্রথম অসুবিধা হতে পারে বুঝতে, বাট এই চারটা কিন্তু তোদের পরীক্ষার সময় হয় এই চারটা লিখতে হবে সেরোলজিক্যাল মার্কার, অথবা এই গ্রাফটা লিখতে হবে। এটা হচ্ছে আগে যেটা বললাম অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, এটা বুঝতে পেরেছিস। নেক্সট এটা হচ্ছে ক্রনিক ভাইরাল হেপাটাইটিসের জন্য। এখানে এটার সঙ্গে এটার ডিফারেন্সটা বুঝতে পারছিস? এখানকার ডিফারেন্সটা দেখ, পিঙ্ক কালার যেটা সেটা কি আছে, এইচবিএস অ্যান্টিজেন, এটা অ্যাকিউটের জন্য। ক্রনিকটা দেখ, এইচবিএস অ্যান্টিজেনটা কিন্তু এখানে কখনোই কিন্তু মানে বেস লাইন টাচ করছে না, এটা থেকে যাচ্ছে, মানে এটা ক্রনিক। বুঝতে পেরেছিস? এখানে হচ্ছে টোটাল অ্যান্টি এইচবিসি, গ্রিন কালারটা দেখ, টোটাল অ্যান্টি এইচবিসি কিন্তু লাইফ লং পারসিস্ট করে যাচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ ক্রনিক হেপাটাইটিস বি। এখানেও দেখ অনেকটা আপ টু 1 ইয়ার অবধি এখানে হচ্ছে এইচবিই অ্যান্টিজেনটা আছে, তারপর অ্যান্টি এইচবি ডেভেলপ করেছে ফর ট্রিটমেন্ট হয়তো হয়েছিল, তারপর এটা ডেভেলপ করেছে। ঠিক আছে, এই দুটো চার্ট কিন্তু লিখতে হবে পরীক্ষার সময়। এটা অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস অ্যান্ড এটা হচ্ছে ক্রনিক ভাইরাল হেপাটাইটিসের জন্য। আর এইটা যদি লিখতে পারিস খুব ভালো, আদারওয়াইজ এই দুটো চার্ট লিখতে হবে। ঠিক আছে, আপ টু দিস কোনো প্রবলেম? অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস কিভাবে প্রেজেন্ট করে, ক্রনিক ভাইরাল হেপাটাইটিস কিভাবে প্রেজেন্ট করে? ক্রনিক ভাইরাল হেপাটাইটিস একটা ফ্যাটিক, যেটা বললাম, ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, ভেগ আপার অ্যাবডোমেন পেন, জন্ডিস অনেক সময় থাকতে পারে। অ্যাসিমটোম্যাটিক, অনেক সময় কি হয় দেখবি ভাইরাল হেপাটাইটিস পেশেন্ট আমরা বুঝতে পারি না, আউটডোরে আসে কোনো একটা ওটির জন্য, কোনো একটা ক্যাটারাক্ট অপারেশন হবে অর সাম অ্যাবডোমিনাল সার্জারি হবে, মেডিসিন রেফার করলো কেন? যে পেশেন্টের ইনসিডেন্টালি এইচবিএসএজি পজিটিভ এসছে, পেশেন্টের কোনো সিমটমস নেই। ঠিক আছে, তো পেশেন্ট ক্যান বি অ্যাসিমটোম্যাটিক। বেশ, এবার হচ্ছে আমাদের প্রিভেনশন কিভাবে করতে পারি বিফোর কামিং টু ট্রিটমেন্ট। ফার্স্ট প্রিভেনশনটা বল। একটা হচ্ছে ইমিউনাইজেশন হতে পারে। ইমিউনাইজেশন কিভাবে হয়? অ্যাক্টিভ ইমিউনাইজেশন অ্যান্ড প্যাসিভ ইমিউনাইজেশন। অ্যাক্টিভ মানে কি? আমরা অ্যান্টিজেন ইনসার্ট করি, তার এগেনস্টে অ্যান্টিবডি ডেভেলপ করে, দ্যাট ইজ ভ্যাকসিনেশন। ঠিক আছে, আর প্যাসিভ ইমিউনাইজেশন মানে ইমিউনোগ্লোবিউলিন দিতে হবে। ঠিক আছে, তো কাদের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে কাদের ক্ষেত্রে ভ্যাকসিনটা নেওয়া জরুরি, এনি হেলথ কেয়ার ওয়ার্কার, সব হেলথ কেয়ার ওয়ার্কার যারা আমরা ওয়ার্ডে কাজ করি তাদের জন্য কিন্তু ভ্যাকসিনেশনটা নিতে হবে। শিডিউল কি, ডোজ শিডিউল কি? আজকে যদি একটা ভ্যাকসিন নিস, তার 1 মাস পরে একটা নিতে হবে, একটা 6 মান্থ পরে নিতে হবে, 0, 1, 6। ঠিক আছে, 0টা ফার্স্ট ডোজ, তারপরে হচ্ছে এই দুটো বুস্টার ডোজ নিতে হবে। আর ইমিউনোগ্লোবিউলিন কখন দেব, কাদেরকে দেব ইমিউনোগ্লোবিউলিন? এক্সপোজার, অ্যাক্সিডেন্টাল এক্সপোজার, নিডল স্টিক ইনজুরি হয়েছে, ওয়ার্ডে কাজ করতে গিয়ে দেখলি কারো একটা নিডল স্টিক ইনজুরি হয়ে গেছে, তাকে ইমিউনোগ্লোবিউলিন দিতে হবে। কত ঘন্টার মধ্যে দিতে হয় ইমিউনোগ্লোবিউলিন? নো, 48 আওয়ার্সের মধ্যে দিতে হবে। আর ভ্যাকসিনেশন কি করব? যদি কেউ আনভ্যাকসিনেটেড থাকে তাহলে পুরো ভ্যাকসিনেশনটা কভারেজ করতে হবে, সেটা আমি বলছি পরে। আর একটা কাদেরকে দেবো? যাদের তোর ইমিউনোগ্লোবিউলিন কি অ্যাক্সিডেন্টাল এক্সপোজার হয়েছে, যেটা বললাম নিডল স্টিক ইনজুরি অর আইভি ড্রাগ ইউজার, অর যেগুলো হচ্ছে প্রেগনেন্সিতে পেশেন্ট মাদারের হচ্ছে এইচবিএসএজি পজিটিভ আছে, আফটার বার্থ নিউবর্ন বেবিকে আমরা কিন্তু এটা দিতে হবে, ইমিউনোগ্লোবিউলিন দিতে হবে। ঠিক আছে, নাও ইমাজিন এ সিনারিও কি কোনো একটা ওয়ার্ডে কাজ করতে গিয়ে আমাদের একটা নিডল স্টিক ইনজুরি কারো হয়ে গেছে। নাও হোয়াট নেক্সট, কি করব? এটা মনে হয় তো দেখতে পাচ্ছিস না পিছন থেকে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তো এটা যদি কারো নিডল স্টিক ইনজুরি হয়, আমাদের দুটো জিনিস দেখতে হবে। যে সাপোজ আমার যদি হয়, আমার দেখতে হবে আমার মানে এক্সপোজ পার্সনের কি স্ট্যাটাস, ভ্যাকসিনেশনের স্ট্যাটাস কি, আর যার থেকে যার ব্লাডটা ড্র করতে গিয়ে আমার ইনজুরিটা হলো তার স্ট্যাটাস কি। ঠিক আছে, আমার স্ট্যাটাস কি হতে পারে? একটা হতে পারে যে আমি ভ্যাকসিনেটেড, ফুললি ভ্যাকসিনেটেড, আমার 3টে ডোজ নেওয়া হয়ে গেছে। আর একটা কি হতে পারে? আনভ্যাকসিনেটেড, কোনো ভ্যাকসিনই নিইনি আমি, এটা একটা হতে পারে। যার কাছ থেকে যার ব্লাড ড্র করতে গিয়ে আমার স্টিক ইনজুরি হলো, তারও এরকম 3টে সিনারিও হতে পারে। একটা পেশেন্টের এইচবিএসএজি পজিটিভ হতে পারে, হেপাটাইটিস বি পজিটিভ হতে পারে, বা নেগেটিভ হতে পারে, বা হচ্ছে পেশেন্ট আননোন স্ট্যাটাস। সাপোজ পেশেন্টের ব্লাড ড্র করে নিলি, পরে জানতে পারলি যে তোর মানে ড্র করার পর কোনো কারণে স্টিক ইনজুরি হয়েছে, পেশেন্টটা ততক্ষণে চলে গেছে, মানে আননোন স্ট্যাটাস, তাই তো? এবার সাপোজ আমার যদি আনভ্যাকসিনেটেড স্ট্যাটাস হয়, এখানে দেখ, দেখা যাচ্ছে না,
যদি আনভ্যাকসিনেটেড থাকে আর সোর্স যদি পজিটিভ হয় তাহলে কি করতে হবে, উইদিন 48 আওয়ার্স আমাকে ইমিউনোগ্লোবিউলিন নিতে হবে। ঠিক আছে, হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিন নিতে হবে। আর কি করতে হবে, ভ্যাকসিনেশন শিডিউলটা কমপ্লিট করতে হবে। লাইক আজকে একটা ডোজ নিলাম, তার 1 মাস পর একটা নেব, 6 মাস পর একটা নেব। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট হচ্ছে তোর সোর্স যদি নেগেটিভ হয় তাহলে কি করব, ইমিউনোগ্লোবিউলিন নেওয়ার দরকার নেই। যদিও আমি আনভ্যাকসিনেটেড, ইমিউনোগ্লোবিউলিন নেওয়ার দরকার নেই, শুধু তোর ভ্যাকসিনটা নিলেই হবে, বুস্টার ডোজ 3টে নিলেই হবে। আর যদি সোর্স যদি আননোন হয় বা কোনো হাই রিস্ক মনে হচ্ছে যে পেশেন্টের কোনো হাই রিস্ক বিহেভিয়ার আছে অথবা কোনো সিকেডি পেশেন্ট, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু ইমিউনোগ্লোবিউলিন নিতে হবে যদি আমি আনভ্যাকসিনেটেড থাকি। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট হচ্ছে আমার যদি নন রেসপন্ডার, মানে আমি যদি ভ্যাকসিনেটেড হই তাহলে কি হবে, আমার একটা অ্যান্টি এইচবিএস টাইটার করে দেখব, যেটা আগে বললাম। অ্যান্টি এইচবিএস টাইটার যদি মোর দ্যান 10 হয় মানে আমি প্রোটেক্টিভ। ঠিক আছে, সেক্ষেত্রে যদি তোর এইচবিএসএজি পজিটিভও থাকে তাহলে আমার কোনো ট্রিটমেন্ট নেওয়ার দরকার নেই, বিকজ আমার টাইটারটা পজিটিভ আছে। ঠিক আছে, আর যদি টাইটার নন রেসপন্ডার মানে টাইটার কম আছে, লেস দ্যান 10 আছে, তাহলে কি হবে, সেখানে ইমিউনোগ্লোবিউলিন প্লাস ভ্যাকসিন দুটোই নিতে হবে। ঠিক আছে, আর যদি আমার অ্যান্টিবডি টাইটার আননোন থাকে, সাপোজ এই মুহূর্তে আমি জানি না আমার টাইটার, তাহলে কি করবো, একটা টাইটার করে দেখে নেব। ঠিক আছে, আর যদি পেশেন্ট নেগেটিভ হয়, আমার ভ্যাকসিনেটেড, ফুললি ভ্যাকসিনেটেড আছি আমি, পেশেন্টের হেপাটাইটিস বি নেই, তাহলে কি কোনো ট্রিটমেন্ট কিন্তু লাগবে না। ঠিক আছে, এবং টাইটারটা যদি আমার বেশি থাকে মানে মোর দ্যান 10 থাকে, কোনো ট্রিটমেন্ট নেওয়ার দরকার নেই। আর একটা কন্ডিশন হচ্ছে যদি সোর্স আননোন হয়, যেটা বললাম, সেক্ষেত্রে যদি আমার টাইটার বেশি থাকে কিছু ট্রিটমেন্ট লাগবে না। টাইটার যদি কম থাকে তাহলে কিন্তু এখানে তোর ভ্যাকসিনেশন পুরোটা নিতে হবে। অ্যান্ড অ্যানাদার সিনারিও হচ্ছে যদি পেশেন্ট খুব হাই রিস্ক থাকে, মানে দেখা গেল যে পেশেন্টটা সিকেডি পেশেন্ট ছিল, তারপর পালিয়ে গেছে, আমি কোনো টেস্ট করতে পারলাম না, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু কন্ডিশনে ইমিউনোগ্লোবিউলিন নিতে বলেছে। ঠিক আছে, বোঝা গেল? এইটা কিন্তু তোদের মানে শুধু পরীক্ষায় লেখার জন্য নয়, দেখা গেল তোরা ইন্টার্নশিপ করছিস, এখানে কারো নিডল স্টিক ইনজুরি হয়েছে, অনেককে দেখেছি আমি, আমাদের কাছে এসে বলে স্যার কি করব, এটা এখন ইমিউনোগ্লোবিউলিন নেব না ভ্যাকসিন নেব, কি করবো, একটা কনফিউশন থাকে। সেই কনফিউশনটা যাতে না হয়, এই চারটা কিন্তু তোদের জেনে রাখতে হবে। ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট প্রিভেনশন অ্যান্ড পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। ঠিক আছে, নেক্সট হচ্ছে তো ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট কি করব, কি কি ড্রাগস অ্যাভেলেবেল আছে আমাদের হাতে। বিফোর গোয়িং টু ট্রিটমেন্ট, কাদের ট্রিটমেন্ট করব কাদের করব না, সবার কিন্তু ট্রিটমেন্ট দরকার নেই, সেইটা তোকে ডিসাইড করতে হবে যে কাদের ট্রিটমেন্ট লাগবে। তার জন্য আমাদের কিছু কিছু হাতে ইনভেস্টিগেশন লাগবে। কি কি ইনভেস্টিগেশন লাগবে, একটা যেটা এইচবিএসএজি অলরেডি পজিটিভ আছে, আর কি লাগবে, অ্যান্টি এইচবিসি একটা লাগবে, একটা আইজিই অ্যান্টিজেন লাগবে, আর কি লাগবে, এইচবিভি ডিএনএ টাইটার যেটা বললাম। ঠিক আছে, আর একটা লাগবে, সেটা হচ্ছে লিভার ফাংশন টেস্টের মধ্যে এএলটি রিপোর্টটা লাগবে, অ্যালানিন ট্রান্সঅ্যামাইনেজ, এসজিপিটি, এই রিপোর্টটা লাগবে। এই রিপোর্টগুলো আমাদের হাতে পেলে আমরা ট্রিটমেন্টটা স্টার্ট করতে পারবো। আর একটা কন্ডিশন, কিছু কিছু তোর দেখা হয় যে পেশেন্টের যেটা ক্রনিক হেপাটাইটিস বি ইনফেক্টেড আছে তার অলরেডি সিরোসিস ডেভেলপ করেছে কিনা। ঠিক আছে, এটা কিন্তু অনেক ডিফার করে ট্রিটমেন্ট, যে সিরোসিস আছে কি নেই। সিরোসিস আছে কি নেই সেটা জানার কি উপায়, একটা যেটা বললাম তো লিভার বায়োপসি করতে পারিস, কিন্তু সবার আমরা লিভার বায়োপসি করাই না। কিছু লিভার বায়োপসি মানে ইনভেসিভ একটা প্রসিডিওর হয়ে গেল, কিছু নন ইনভেসিভ প্রসিডিওর আছে সেগুলোতে আমরা যেতে পারি। দ্যাট ইজ ইলাস্টোগ্রাফি বলে একটা জিনিস হয়, দ্যাট ইজ ফাইব্রোস্ক্যান করতে পারি, বা কিছু মার্কার্স রয়েছে, দ্যাট ইজ অ্যালানিন, এই যে নন ইনভেসিভ টেস্ট রয়েছে। ঠিক আছে, এএসটি টু প্লেটলেট রেশিও ইন্ডেক্স এটা বলে একটা জিনিস আছে, এখানে তুই যে কোনো এখানে ভ্যালুগুলো পুট করে একটা ইন্ডেক্স আমরা বের করতে পারি। যদি এটা মোর দ্যান 1 হয়, দ্যাট ইজ 76% সেন্সিটিভিটি অ্যান্ড স্পেসিফিসিটি ফর প্রেডিক্টিং সিরোসিস, এটা যদি মোর দ্যান 1 হয় অ্যাপ্রি ইন্ডেক্স, তাহলে আমরা বলতে পারি যে পেশেন্টের সিরোসিস আছে। ঠিক আছে, এর জন্য কি লাগবে, একটা প্লেটলেট কাউন্ট লাগবে আর একটা এএসটি লেভেল লাগবে। ঠিক আছে, another is FIB4 স্কোরিং সিস্টেমটা কি, এখানে হচ্ছে এজ লাগবে ইনটু এএসটি ডিভাইডেড বাই প্লেটলেট কাউন্ট ইনটু স্কোয়ার রুট অফ এএলটি, দিস ইজ FIB4 স্কোরিং সিস্টেম। ঠিক আছে, এইটা কি আছে, এইটা যদি তোর মোর দ্যান 3.25 হয়, দ্যাট ইজ সাজেস্টিভ অফ ফাইব্রোসিস।
ঠিক আছে? তো এগুলো হচ্ছে নন ইনভেসিভ কিছু মার্কার্স আছে যেগুলো থেকে আমরা পেশেন্টের সিরোসিস আছে কি নেই সেগুলো প্রেডিক্ট করতে পারি। সো এইসব আমাদের মার্কার এবং কিছু ব্লাড ইনভেস্টিগেশন আমাদের হাতে আছে। এবার পেশেন্টের ট্রিটমেন্ট ইনিশিয়েট করতে হবে। পেশেন্ট তোর কাছে এলো, এরকম সেরোলজিক্যাল মার্কারগুলো তুই পেলি, পেশেন্টটাকে তো ট্রিটমেন্ট কিছু দিতে হবে। কাদের ট্রিটমেন্ট করব, কাদের করব না। সি, পেশেন্টের হেপাটাইটিস বি আছে মানে এইচবিএসএজি পজিটিভই থাকবে, সেটা আমরা এখানে কনসিডার করছি না, ধরে নিচ্ছি যে পজিটিভ আছে। এবার আমরা দেখব এইচবিই অ্যান্টিজেন পজিটিভ আছে কি নেই। ঠিক আছে, এখানে দেখা গেল এইচবিই অ্যান্টিজেন পজিটিভ। তারপর কি দেখব, এইচবিভি ডিএনএ আর এএলটি, এই দুটো জিনিস আমাদের দেখতে হবে। যদি এইচবিভি ডিএনএ ইজ মোর দ্যান 20,000 যদি হয় এইচবিভি ডিএনএ, আর তোর এএলটি লেভেল কিন্তু লেস দ্যান 2 টাইমস অফ আপার লিমিট অফ নর্মাল, তার আগে জানতে হবে এএলটির আপার লিমিট অফ নর্মাল ভ্যালু কত, মানে নর্মাল ভ্যালু কত এএলটি অ্যালানিন ট্রান্সফার 40। ঠিক আছে, 40 আমরা ধরে নিই যে নর্মাল। তাহলে এটা যদি 40 কম থাকে, এইচবিভি ডিএনএ মোর দ্যান 20,000 থাকে, তাহলে এটা কি করব, এখানে হচ্ছে যদি দেখা গেছে যে এএলটি ভ্যালু ইজ লেস দেন আপার লিমিট অফ নর্মাল, মানে 40 যদি কম থাকে তাহলে কোনো ট্রিটমেন্ট লাগবে না। বুঝতে পেরেছিস, এখানে হচ্ছে এইচবিই অ্যান্টিজেন পজিটিভ, এইচবিভি ডিএনএ মোর দ্যান 20,000 আমরা পাচ্ছি, আর এএলটি ভ্যালু হচ্ছে লেস দেন 40, তাহলে কোনো ট্রিটমেন্ট কিন্তু লাগবে না, পেশেন্টটাকে ফলো আপে রাখতে হবে যে কোনো কিছু রাইজ হচ্ছে কিনা এসব মার্কার। আর যদি 1 to 2 টাইমস অফ আপার লিমিট অফ নর্মাল হয়, মানে অ্যারাউন্ড 40 to 80 থাকে, এএলটি ভ্যালুটা 40 to 80, এইচবিভি ডিএনএ মোর দ্যান 20,000, তাহলে কি করব, সেক্ষেত্রে উই ক্যান কনসিডার ফর বায়োপসি, আর যেগুলো নন ইনভেসিভ যে টেস্ট আছে সেগুলো করে দেখতে পারি যে পেশেন্টের সিরোসিস আছে কিনা। যদি সিরোসিস থাকে উই হ্যাভ টু স্টার্ট ট্রিটমেন্ট। ঠিক আছে, বেশ। নেক্সট হচ্ছে যদি এইচবিভি ডিএনএ মোর দ্যান 20,000 আছে বাট এএলটি ইজ অলসো মোর দ্যান আপার লিমিট অফ 2 টাইমস অফ নর্মাল, দেন ইউ হ্যাভ টু স্টার্ট ট্রিটমেন্ট ইমিডিয়েটলি। ঠিক আছে, এখানে আর কোনো বায়োপসি করার জায়গা নেই, সেখানে কিন্তু তোকে ট্রিটমেন্টটা স্টার্ট করতে হবে। বোঝা গেল, এটা হচ্ছে এই দুটো সিনারিও হচ্ছে এইচবিই অ্যান্টিজেন পজিটিভ পেশেন্টের জন্য। এবার যদি এইচবিই অ্যান্টিজেন নেগেটিভ থাকে পেশেন্ট, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যদি এইচবিভি ডিএনএ মোর দ্যান 20,000, এএলটি লেভেল 2 টাইমস অফ আপার লিমিট অফ নর্মাল থাকে, তাহলে ট্রিটমেন্টটা স্টার্ট করতে হবে ইমিডিয়েট, ওকে, উইথ এনি অফ দ্য অ্যান্টিভাইরাল ড্রাগস। আর যদি হচ্ছে মোর দ্যান 2,000 হয়, এএলটি ভ্যালু 1 to 2 টাইমস অফ নর্মাল, এখানেও উই ক্যান কনসিডার বায়োপসি, যদি বায়োপসিতে ফাইব্রোসিস থাকে উই ক্যান কনসিডার ফর ট্রিটমেন্ট। আর যদি লেস দেন 2,000 হয় অ্যান্ড আপার লিমিট অফ নর্মাল লেস দেন আপার লিমিট অফ নর্মাল হয় এএলটিটা, দেন পেশেন্ট নিডস নো ট্রিটমেন্ট। ঠিক আছে, এই চারটে কন্ডিশন কিন্তু তোদের মনে রাখতে হবে, কাদের ট্রিটমেন্ট করব কাদের ট্রিটমেন্ট করব না। এরকম নয় যে সবারই এইচবিএস অ্যান্টিজেন পজিটিভ আছে মানে সবারই ট্রিটমেন্ট লাগবে, নট লাইক দ্যাট। ঠিক আছে, আমাদের এইচবিভি ডিএনএ টাইটার অ্যান্ড এএলটি ভ্যালুটা দেখতে হবে, তার উপর ডিপেন্ড করে ট্রিটমেন্ট লাগবে কি লাগবে না সেটা ডিপেন্ড। ঠিক আছে, এটা বুঝতে পারলি তো। নেক্সট হচ্ছে কি ট্রিটমেন্ট করব, অ্যান্টিভাইরাল ড্রাগস কি কি আছে আমাদের, বল কিছু। নিউক্লিওসাইড অ্যানালগ, নিউক্লিওটাইড অ্যানালগ, দুটো নিউক্লিওটাইড অ্যানালগের নাম বল। পড়েছিস তো, ফার্মা পড়ানো হয়নি তোদের? টেনোফোভির, অ্যাডেফোভির, দিস আর নিউক্লিওটাইড অ্যানালগ। নিউক্লিওসাইড অ্যানালগ গুলো কি আছে, ল্যামিফুডিন, টেলভিফুডিন, হ্যাঁ, এন্টেকাভির, এমট্রিসিটাবিন, এগুলো হচ্ছে নিউক্লিওসাইড অ্যানালগ। আর কিছু হচ্ছে তোর ইন্টারফেরন আছে, নর্মাল কনভেনশনাল ইন্টারফেরন গামা আলফা, আর হচ্ছে তোর পেগাইলেটেড ইন্টারফেরন আলফা। এই ইন্টারফেরন গুলো আগে ইউজ করা হতো, এখন আর ইউজ করা হয় না। ঠিক আছে, যখন তোর নতুন তোর নিউক্লিওটাইড অ্যানালগ গুলো চলে এসেছে তারপর থেকে এগুলো আর এখন ইউজ হয় না। সো মোস্ট কমনলি ইউজ ড্রাগ হচ্ছে তোর এন্টেকাভির অ্যান্ড টেনোফোভির, এই দুটো হচ্ছে আমরা মেইনলি ইউজ করি। আদার ড্রাগস গুলো তোদের কিছু কিছু মনে রাখতে হবে, মানে দু একটা লাইন মনে রাখতে হবে পরীক্ষায় লেখার জন্য। ঠিক আছে, যেমন এখানে দেখ, ইন্টারফেরন আলফা ওয়াজ ফার্স্ট অ্যাপ্রুভড ড্রাগ ফর ক্রনিক হেপাটাইটিস বি, এখন আর ইউজ করা হয় না। ঠিক আছে, কারণ সেরো কনভার্সন রেট ওয়াজ ভেরি লো। সেরো কনভার্সন মানে কি, সেরো কনভার্সন মানে হচ্ছে কোনো একটা পেশেন্টের অ্যান্টিজেন, যেটা বললাম এইচবি অ্যান্টিজেনটা পজিটিভ ছিল, তারপর ট্রিটমেন্ট আমরা স্টার্ট করলাম, 1 বছর ট্রিটমেন্ট হলো, তারপর দেখলাম যে এইচবি অ্যান্টিজেনটা নেই, তার এগেনস্টে যে অ্যান্টিবডি আছে অ্যান্টি এইচবিই সেটা অ্যাপিয়ার করে গেছে, তার মানে পেশেন্ট ভালো হচ্ছে, রিকভার করছে, দ্যাট ইজ কল্ড সেরো কনভার্সন, মানে অ্যান্টিজেন থেকে অ্যান্টিবডি কনভার্সন। ঠিক আছে, সো সেরো কনভার্সন রেট ওয়াজ ভেরি লো,
তার জন্য এটা এখন আর ইউজ করা হয় না ইন্টারফেরন। নেক্সট হচ্ছে ল্যামিভুডিন। ল্যামিভুডিনের ডোজ ছিল কি কত, 100 মিলিগ্রাম পার ওরাল অনস ডেলি, নিউক্লিওসাইড অ্যানালগ। ঠিক আছে, এখানেও দেখা গেছে যে আমরা যতক্ষণ ল্যামিভুডিনটা ইউজ করছি, লাইক 1 ইয়ার ইউজ করলাম, তারপর স্টপ করা যাচ্ছে না, স্টপ করে দিলে আবার তোর এগুলো রাইজ করে যাচ্ছে। দ্যাটস ওয়াই এটা, দিস ইজ নট এ ফার্স্ট লাইন ড্রাগ ফর হেপাটাইটিস বি। অ্যাডেফোভির, দিস ইজ নিউক্লিওটাইড অ্যানালগ, এটা বললাম, ডোজ ইজ 10 মিলিগ্রাম পার ওরাল। এটা হচ্ছে তোর 48 উইকস একটা কোর্স থাকে, বাট দিস ইজ মেনলি ইউজড ফর কম্বাইন্ড ইনফেকশন, লাইক পেশেন্টের এইচআইভি আছে অ্যান্ড হেপাটাইটিস বি আছে, সেক্ষেত্রে আমরা অ্যাডেফোভিরটা ইউজ করতে পারি। ঠিক আছে, these are adverse effect, this is nephrotoxic, adefovir is very nephrotoxic. Pegylated interferon no longer used, এটা ডোজ হচ্ছে 180 মাইক্রোগ্রাম সাবকাট ইউজ করা হতো উইকলি ফর 48 উইকস। এন্টেকাভির, দিস ইজ কমনলি ইউজড ড্রাগ। এন্টেকাভির কি, দিস ইজ ওরাল সাইকোপেন্টালিল গুয়ানোসিন অ্যানালগ, DNA polymerase inhibitor, this is very well tolerated drug, dose is 0.5 to 1 milligram daily। এটা ইনিশিয়ালি হচ্ছে আমরা তোর 1 ইয়ার দিই, তারপর আমাদের দেখতে হবে যে সেরো কনভার্সন হচ্ছে কি না। ওকে, টেলবিবুডিন এগেন ইউজড ইন কম্বিনেশন, যেগুলো যাদের ক্ষেত্রে এইচআইভি অ্যান্ড হেপাটাইটিস বি আছে তাদের ক্ষেত্রে আমরা টেলবিবুডিন ইউজ করি। টেনোফোভির, দিস ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড ড্রাগ ফর ক্রনিক হেপাটাইটিস বি, ডোজ কত, 300 মিলিগ্রাম অনস ডেলি। ঠিক আছে, নিউয়ার অ্যান্টি ভাইরাল ড্রাগস যেগুলো রয়েছে, এমটিসিটামিন অ্যান্ড আদার ড্রাগস, সেগুলো হচ্ছে এইচআইভি এবং হেপাটাইটিস বি যেগুলো ক্রনিক ইনফেকশন আছে তাদের ক্ষেত্রে ইউজ করি। সো এখানে দুটো জিনিস মনে রাখবি, আমাদের ড্রাগস হচ্ছে কিছু কনভেনশনাল ইন্টারফেরন আছে, ইন্টারফেরন আলফা অ্যান্ড পেগাইলেটেড ইন্টারফেরন আলফা, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট ভাইরাল কিছু অ্যান্টিভাইরাল ড্রাগস, দ্যাট ইজ নিউক্লিওসাইড অ্যানালগ অ্যান্ড নিউক্লিওটাইড অ্যানালগ। শুধু নামগুলো লিখে রাখবি, নিউক্লিওটাইড অ্যানালগ টেনোফোভির, অ্যাডেফোভির, নিউক্লিওসাইড অ্যানালগ ল্যামিভুডিন, এমটিসিটামিন, অ্যাডেফোভির, এগুলো। ঠিক আছে, এবং যেগুলো মোস্ট ইউজলি কমনলি অ্যাকসেপ্টেড ড্রাগস হচ্ছে এন্টেকাভির অ্যান্ড টেনোফোভির। এন্টেকাভির ডোজ ইজ 0.5 to 1 মিলিগ্রাম মাইক্রোগ্রাম অ্যান্ড টেনোফোভির ডোজ ইজ 300। ঠিক আছে, এই দুটো লিখলেই হবে। এবার হচ্ছে কখন আমরা মানে কতদিন ট্রিটমেন্ট দেবো পেশেন্টকে, when to stop treatment, আদৌ কি স্টপ করা যায় ক্রনিক হেপাটাইটিস বি ট্রিটমেন্ট? যেখানে আমরা দেখেছি ইন রেসপেক্টিভ টু হেপাটাইটিস সি 3 মান্থস ট্রিটমেন্ট একটা করলে সেটা কিন্তু পেশেন্ট কিওর হয়ে যায়। এখানে দেখা গেছে যে পেশেন্টের যদি সিরোসিস থাকে তাহলে কিন্তু লাইফ লং ট্রিটমেন্ট তোকে চালিয়ে যেতে হবে। আর যদি আমরা দেখি যে পেশেন্টের সিরোসিস নেই, এইচবি অ্যান্টিজেন ডেভেলপ করে গেছে, এইচবিবি ডিএনএ টাইটারটা একদম লোয়ার লেভেলে চলে এসছে, এএলটি নর্মাল হয়ে গেছে, then we can consider discontinuation of treatment। ঠিক আছে, ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার, এখানে যাদের যেটা বললাম তোর অ্যান্টি এইচবি আছে, এইচবিএসএজি পজিটিভ মানে ক্যারিয়ার যারা, তাদেরকে কি করব, তাদের তো ট্রিটমেন্ট লাগবে না, কিন্তু একটা রেগুলার ফলো আপের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস, তো রেগুলার মনিটরিং অফ এএলটি, অ্যাভয়েড ইউজ অফ অ্যালকোহল অ্যান্ড প্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স। নেক্সট হচ্ছে তোর স্পেশাল কিছু গ্রুপ যেটা বললাম, এইচবিভি, হেপাটাইটিস বি অ্যান্ড এইচআইভি পজিটিভ যেগুলো থাকে তাদের ক্ষেত্রে নিউক্লিওসাইড অ্যানালগ, স্পেশালি হচ্ছে তোর টেনোফোভির অ্যান্ড এমটিসিটামিন একটা কম্বিনেশন পিল পাওয়া যায়, দ্যাট ইজ ইফেক্টিভ ফর বোথ অফ দিস কন্ডিশন। ঠিক আছে, লিভার ট্রান্সপ্লান্টেশন ইজ সাকসেসফুল ফর ক্রনিক হেপাটাইটিস বি টু প্রিভেন্ট hepatocellular carcinoma, but we have to use high dose of immunoglobulin before, মানে pre-operative and post-operatively combined with drugs for hepatitis B, that is tenofovir and entecavir। ঠিক আছে, স্ক্রিনিং, কাদের ক্ষেত্রে স্ক্রিনিং করবো, যাদের আমরা ছেড়ে দিলাম ক্রনিক হেপাটাইটিস বি বা যাদের ট্রিটমেন্ট চলছে, তাদের কিন্তু ইয়ারলি একটা আলফা ফিটোপ্রোটিন করে করে দেখতে হবে, আর 6 মান্থলি একটা আলফা ফিটোপ্রোটিন করে দেখতে হবে। কিসের জন্য আলফা ফিটোপ্রোটিন, কিসের মার্কার, হেপাটোসেলুলার কার্সিনোমা। ঠিক আছে, যেটা বললাম তোদের, কত পার্সেন্ট একটা ক্রনিক হেপাটাইটিস বি যদি কারো থাকে, 70% পেশেন্ট ক্যান ডেভেলপ হেপাটোসেলুলার কার্সিনোমা। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু মনিটর দ্য পেশেন্ট এভরি 6 মান্থস বাই আলফা ফিটোপ্রোটিন লেভেল। ঠিক আছে, বেশ, এইটা পর 10 নম্বরে তোদের কোশ্চেন আসে, সেখানে কি লিখতে হবে, ক্লিনিক্যাল ফিচার্স আসে, একটা প্রেজেন্ট করবে, ক্লিনিক্যাল সিনারিও দিয়েও কোশ্চেন আসতে পারে।
সেখানে তোদের ক্লিনিক্যাল ফিচার্স, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট। ইনভেস্টিগেশনের মধ্যে সেরোলজিক্যাল মার্কারগুলো লিখতেই হবে, আর যদি সিরোসিসের নন ইনভেসিভ মার্কারগুলো লিখতে পারিস ভালো। আর যে দুটো চার্ট দেখালাম সেই চার্ট দুটো কিন্তু অবশ্যই লিখতে হবে ইন অ্যাকিউট অ্যান্ড ক্রনিক। ট্রিটমেন্ট, রিগার্ডিং ট্রিটমেন্ট কি লিখতে হবে, কাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট করব, কাদের ট্রিটমেন্ট করব না, লাইক এইচবিভি ডিএনএ টাইটার আর এএলটি লেভেল অনুযায়ী যেটা বললাম ক্লাসিফিকেশন, সেই চার্টটা কিন্তু লিখতে হবে। আর কি লিখতে হবে, যে অ্যান্টিভাইরাল ড্রাগসগুলো আছে সেগুলো, এটা লিখলেই মোটামুটি। বুঝতে পেরেছিস?